হাই ভিউয়ার, আজ আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি বা ধারা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভারতের অর্থনীতি খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। এই অধ্যায়ে আমরা পড়ব খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে ভারতের অর্থনীতির কথা। বিশেষ করে ওই সময়ে দক্ষিণ ভারত এবং পাল ও সেন রাজাদের আমলে ভারতের অবস্থা কেমন ছিল তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। খ্রিস্টীয় সপ্তম শতক থেকেই উত্তর ভারতে বেশ কিছু জায়গার ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা দিয়েছিল। এই সময় কি হয়েছিল, উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যের মন্দা মানে খারাপ অবস্থা দেখা দিয়েছিল। নগরগুলির খারাপ অবস্থা পর্যটকদের চোখে পড়েছিল। পুরনো বাণিজ্য পথগুলির গুরুত্ব কমে গিয়েছিল এই সময়। তবে নতুন বাণিজ্য পথ বা নতুন শহর গড়ে ওঠেনি তাও নয়। সুয়ানজাং, থানেশ্বর, কনৌজ ও বারাণসীতে ব্যবসায়িক কাজকর্মের রমরমার উল্লেখ করেছেন। আবার প্রশাসনিক কেন্দ্র হিসেবেও থানেশ্বর এবং কনৌজ গুরুত্বপূর্ণ ছিল। বন্দর নগরগুলি ক্ষতিগ্রস্ত হয়নি এই সময়, বরং নবম শতাব্দী থেকে আরব বণিকদের যাতায়াত বেড়ে যাওয়ায় বহির্বাণিজ্যের উন্নতি এই সময় হয়েছিল। গ্রামীণ বাজারে খাদ্যশস্য এবং অন্যান্য শস্য বেচাকেনা অনেক গুণ এই সময় বেড়েছিল। গ্রামীণ যে বাজার ছিল সেসব বাজারে খাদ্যশস্য যেগুলো রয়েছে এবং অন্যান্য শস্য বেচাকেনা এই সময় অনেক গুণ বেড়ে গিয়েছিল। বিশেষত তখনকার সময় আখ, তুলো, নীলের হাট অনেক অঞ্চলে শুরু হয়েছিল। এই সময়ে উত্তর ভারতে ভালো মানের সোনা ও রূপোর মুদ্রার অভাব ছিল। তবে সমকালীন গ্রন্থগুলিতে বহু ধরনের মুদ্রা পাওয়া গেছে, যদিও সেগুলো কতটা চলতো তা নিশ্চিতভাবে এখনো পর্যন্ত জানা যায়নি। ভারতের সামন্ত অবস্থা, আঞ্চলিক রাজশক্তিগুলি বারবারন্তের ছাপ সে সময়ে ভারতীয় সমাজ এবং অর্থনীতিতে পড়েছিল। সমাজে এক বিশেষ গোষ্ঠীর ক্ষমতা বেড়ে যায়। সমাজে একটা বিশেষ গোষ্ঠীর শ্রেণীর তার ক্ষমতা বেড়ে যায়। সমকালীন লেখকরা সামন্ত, রাজ, রৌনক এইসব নামে ওই গোষ্ঠীর পরিচয় দিয়েছেন। মানে সমাজে এক এক গোষ্ঠী তৈরি হয়েছিল যারা উচ্চবিত্ত ক্ষমতাশালী, যেমন সামন্ত, রাজ, রৌনক এই নামের এই গোষ্ঠী পরিচয় দিয়েছেন। এদের মধ্যে ছিল উঁচু রাজকর্মচারী, যারা রাজকর্মচারী ছিল, রাজসভায় যারা চাকরি করত, রাজকর্মচারী, উঁচু রাজকর্মচারী তারা ছিল। তাদের নগদ বেতন না দিয়ে অনেক সময় জমি দেওয়া হতো। এইসব রাজকর্মচারীকে তখনকার সময়ে বেতন দিত না, নগদ টাকা দেওয়া হতো না, টাকা না দিয়ে তাদেরকে জমি দিত। সেই জমির রাজস্ব ছিল ওই কর্মচারীদের আয়। এই যে জমি দেওয়া হতো টাকা না দিয়ে, নগদ টাকা না দিয়ে, এই যে জমি থেকে যে রাজস্ব বা ট্যাক্স উঠতো, এই ট্যাক্সই হলো ওই কর্মচারীদের আয়। আবার কিছু অঞ্চলে যুদ্ধে হেরে যাওয়া রাজা ওরাও সেই অঞ্চলের রাজস্ব ভোগ করত। আবার কখনো কখনো কোনো রাজা ধরো কোনো রাজাকে হারিয়ে দিল, সেই রাজ্যের রাজা তার অঞ্চলের রাজস্ব ভোগ করতে পারত। কখনো বা যুদ্ধপটু উপজাতি নেতারা কোনো কোনো অঞ্চলে কর্তৃত্ব করত। কখনো কখনো যুদ্ধে পটু যারা রয়েছে, যুদ্ধ কৌশলী যারা রয়েছে, তারা সেরকম নেতারাও কোনো কোনো অঞ্চলে কর্তৃত্ব করত। এই গোষ্ঠীগুলোর এক জায়গার মিল ছিল। এরা কেউই পরিশ্রম করে উৎপাদন করত না, এরা কেউ পরিশ্রম করত না, অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য বা রাজস্ব থেকে নিজেরা জীবিকা চালাতো। এরা কেউ জমিতে গিয়ে চাষবাস করতো না। এরা কি করতো, এরা অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য বা ফসল বা তাদের যে রাজস্ব সেগুলো থেকেই তারা জীবিকা চালাতো। এই অন্যের শ্রমভোগী গোষ্ঠীর মধ্যে স্তরভাগ ছিল। এই যে অন্যের শ্রমের যে অর্থ, এই শ্রমভোগী গোষ্ঠীর ভিতরেও এদেরও স্তর ছিল। কেউ ছিল একটি গ্রামের প্রধান, কেউ বা
কয়েকটি গ্রাম নিয়ে একটা দখল করে রাখত। কেউ ছিল কি একটি গ্রামের প্রধান, একটি গ্রামের প্রধান ছিল, কেউ বা কয়েকটি গ্রাম নিয়ে সেই জায়গায় কি করত, সেই অঞ্চলকে প্রধান ছিল কেউ বা কয়েকটি গ্রাম নিয়ে, এই একটা গ্রাম, কেউ ছিল একটি গ্রামের প্রধান, এই গ্রামের প্রধান একজন রয়েছে, কেউ বা কয়েকটি গ্রাম নিয়ে একটা অঞ্চলের দখল রাখতো। এই একটা গ্রাম, এই একটা গ্রাম, এই একটা গ্রাম, এই প্রতিটা গ্রাম নিয়ে সমস্ত গ্রামের দখল রাখতো, সমস্ত গ্রামের দখল রাখতো। একটি বিরাট অঞ্চলের উপরও কর্তৃত্ব ছিল কারোর। এইভাবেই রাজা, গোষ্ঠীর শাসক এবং জনগণকে নিয়ে একটি স্তরভেদ তৈরি করেছিল। একটি বিরাট অঞ্চলের উপর কর্তৃত্ব ছিল কারো, এইভাবেই রাজা, গোষ্ঠীর শাসক এবং জনগণ, এই নিয়েই একটি স্তরভেদ তৈরি হয়েছিল সমাজে। তাহলে আমরা বলতে পারি প্রথমে ছিল রাজা, তারপরে আসলো গোষ্ঠীর শাসক, গোষ্ঠীর শাসক আসলো, তারপরে আসলো জনগণ, তারপরে কি আসলো, তারপরে আসলো সেটা জনগণ। এই স্তরভেদ তৈরি হয়েছিল। মহাসামন্ত, সামন্তদের মধ্যে সবসময় যুদ্ধ ঝগড়া লেগে থাকতো। মহাসামন্ত যারা ছিল এবং সামন্ত যারা ছিল এদের ভিতর সবসময় যুদ্ধ ঝগড়া এগুলো লেগে চলতো। সবাই চাইতো নিজের ক্ষমতা আরো বাড়িয়ে নিতে। কখনো বা এরা জোট বেঁধে রাজার বিরুদ্ধেও যুদ্ধে নামতো। এই সামন্ত মহাসামন্ত একটা সময় এমন হয়েছে যে রাজার থেকেও এদের ক্ষমতাটা বেড়ে যায়, এবং এরা একটা সময় এমন ক্ষমতা বেড়ে যেত এরা, এটা কখনো কখনো সবাই মিলে জোট বেঁধে রাজার বিরুদ্ধে এরা যুদ্ধ করতে নামতো। এক সময় দখল করা গ্রাম থেকে রাজস্ব আদায়ের পাশাপাশি গ্রামের শাসন এবং বিচারও করত এই গোষ্ঠী। এই যে গোষ্ঠীগুলো, এই অভিজাত শ্রেণীর মহাসামন্ত বা সামন্ত, এরা আশপাশের যে গ্রাম রয়েছে, যে গ্রামে তারা দখলসত্ত্ব ছিল, যাদের দখলে ছিল সেখানকার রাজস্ব আদায়ের পাশাপাশি সেখানকার তো রাজস্ব আদায় করতোই, এবং গ্রামের শাসন এবং বিচারও এই গোষ্ঠী করত। রাজাকে হস্তক্ষেপ করতে দিত না। রাজার ক্ষমতাকেও এরা অনেক সময় অস্বীকার করত। রাজা কোনো কিছু যদি বলতে যেতে এরা কখনো কখনো সেই রাজার ক্ষমতাকেও, রাজার কথাকেও তারা অস্বীকার করতো, তারা রাজার কথাও শুনতো না। এর ফলে রাজশক্তির দুর্বলতা পরিষ্কার হয়ে যায়। এর ফলে কি হয়, আস্তে আস্তে রাজশক্তি আস্তে আস্তে দুর্বলতা হয়ে যায়। সামন্ত নেতাদের দাপুটে গ্রামগুলি স্বায়ত্তশাসন ব্যবস্থাও নষ্ট হয়। স্বায়ত্তশাসন নিয়ে নষ্ট হয়ে যায়। এই ত্রিভুজটিতে আমরা যদি দেখি, প্রথমে রাজা রয়েছে, নিচ থেকে জনগণ, আমরা যদি নিচ থেকে দেখি, নিচ থেকে জনগণ, তাদের উপরে কারা রয়েছে, সামন্ত বা মাঝারি শাসক, এখানে সামন্ত বা মাঝারি শাসক, এবং মাঝারি শাসকদের উপরে রয়েছে অল্প কিছু মহাসামন্ত, এবং সবার উপরে কে রয়েছে, রাজা। এইভাবেই রাজস্ব ও শাসনের অধিকার এইভাবে স্তরে স্তরে ভাগ হয়ে যাওয়াকে বলে সামন্ত অবস্থা। এইভাবে কিন্তু সামন্ত অবস্থা তৈরি হয়েছিল তখনকার সময়। ইউরোপে সামন্ততন্ত্র, খ্রিস্টীয় নবম শতকে পশ্চিম ইউরোপে এক রকম সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা দেখা গিয়েছিল, একে বলে সামন্ততন্ত্র। সামন্ত সমাজের কাঠামো ছিল ত্রিভুজের মতো। একটু আগে যেটা দেখলাম আমরা, সামন্ত সমাজের কাঠামো ছিল একদম ত্রিভুজের মতন ছিল। তার নানা স্তরে ছিলেন রাজা, বিভিন্ন সামন্ত এবং উপসামন্ত। সামন্ত প্রভুদের অধীন নাইটরা লোহার পোশাক পরে ঘোড়ায় চড়ে যুদ্ধ করত। সামন্ত প্রভুদের অধীনে থাকতো নাইট,
নাইটরা, এরা কি করতো, লোহার পোশাক পরতো, লোহার পোশাক পরে ঘোড়ায় চড়ে যুদ্ধ করতো। এরা প্রত্যেক সামন্ত প্রভু বহু দুর্গ তৈরি করেন। সামন্ত প্রভুদের ম্যানার ও খামারে সামন্ত প্রভুদের ম্যানার বা খামারে ভূমিদাস বা সাপদের খাটিয়ে উৎপাদন করা হতো। ভূমিদাস ভূমিদাস কারা? যারা জমিতে চাষবাস করতো, এদের খাটিয়ে কি করতো এই সামন্তরা, উৎপাদন করতো জমি থেকে। এছাড়া ছিলেন স্বাধীন চাষি স্বাধীনভাবে তারা চাষবাস করতো নিজস্ব জমিতে, সে স্বাধীন চাষি ছিল। চাষবাস ছাড়াও বাণিজ্যও হতো এই সময়, ব্যবসা বাণিজ্যও হতো এই সময়, ব্যবসার দ্বারা ব্যবসা বাণিজ্য করতো। গড়ে উঠেছিল নগর, উন্নত মানের নগর এই সময় তৈরি হয়েছিল। খ্রিস্টীয় দ্বাদশ শতক ছিল ইউরোপের সামন্ততন্ত্রের সেরা সময় খ্রিস্টীয় দ্বাদশ শতক এই সময় তৈরি হয়েছিল। এর 150-200 বছর পর থেকে এই ব্যবস্থায় ভাঙন ধরতে থাকে। তবে 1600 শতকের ইউরোপের পূর্বভাগে আবার ভূমিদাস প্রথা কিছুকালের জন্য ফিরে এসেছিল। ভূমিদাস ভূমিদাস প্রথা 1600 শতকে ইউরোপের পূর্বভাগে এই ভূমিদাস প্রথা আবার ফিরে এসেছিল। এবার দক্ষিণ ভারতের অর্থনীতি সম্পর্কে আমরা জানব। দক্ষিণ ভারতের রাজশক্তিগুলি বহু মন্দির তৈরি করেছিল। সেগুলি শুধুমাত্র পুজোর জন্য ব্যবহৃত হতো না। তাঞ্জোর, গঙ্গাইকোন্ড, চোলপুরমে চোল শাসক রাজরাজ এবং রাজেন্দ্র সময় দুটি অসাধারণ সুন্দর মন্দির তৈরি হয়। মন্দির ঘিরে লোকালয় এবং শিল্পীদের বসবাস গড়ে উঠত। এই যে মন্দিরগুলো তৈরি হতো, এই দক্ষিণ ভারতে তৈরি হয়েছিল, এই মন্দিরকে ঘিরে লোকালয় তৈরি হয়েছিল, বসতি তৈরি হয়েছিল, এবং শিল্পী যারা কারুকার্যে দক্ষ এইসব শিল্পীদের বসবাস গড়ে উঠত। মন্দির কর্তৃপক্ষকে রাজা, ব্যবসায়ী এবং অভিজাতরা নিষ্কর জমি দান করতেন। মন্দিরকে রাজা, ব্যবসায়ী, অভিজাতরা এরা নিষ্কর জমি দান করতেন। যে জমি মন্দিরকে দেওয়া হতো সেই জমির কোনো ট্যাক্স দিতে হতো না, নিষ্কর জমি দিতেন মন্দিরকে। সেই জমির ফসল মন্দিরের সঙ্গে যুক্ত মানুষজনের জীবনযাপনের জন্য লেগে যেত। এই যে জমির ফসল, তাদের তো কোনো ট্যাক্স দিতে হতো না। তারা কি করতো, এই মন্দিরের যে জমিতে দিয়েছিল রাজা, ব্যবসায়ী বা অভিজাত শ্রেণীরা, এই মন্দিরের যে জমি, এই জমি থেকে যে ফসল উঠতো, সেই ফসল বিক্রি করে এখানকার সঙ্গে, এই মন্দিরের সঙ্গে যুক্ত যেসব মানুষ রয়েছে তাদের জীবনযাপনের জন্য এগুলো ব্যবহার হতো। পুরোহিত, মালাকার, রাঁধুনি, গায়ক, নর্তকী প্রমুখ মন্দির চত্বরে থাকতো। এই মন্দির চত্বরে কারা থাকতো? পুরোহিতরা থাকতো, রাঁধুনি, গায়ক, নর্তকী, এরা এই মন্দিরে বসবাস করত। এদের সমস্ত ব্যয়ভার এই যে জমি দেওয়া হয়েছিল, জমি দিয়েছিল, এই জমি যে ফসল সেখান থেকে এদের চলত। চোল রাজ্যের ব্রোঞ্জ হস্তশিল্প খুব বিখ্যাত ছিল। তামিলনাড়ু অঞ্চলের কাবেরী এবং তার শাখাগুলি থেকে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নতি করা হয়েছিল। দক্ষিণ ভারতে আমরা জানি কাবেরী নদী রয়েছে, তামিলনাড়ু অঞ্চলে কাবেরী নদী এবং কাবেরীর যে শাখা প্রশাখা রয়েছে, তার সেখান থেকে কি করা হয়েছিল, খাল কেটে নিয়ে সেচ ব্যবস্থার উন্নতি করা হয়েছিল। ফলে কৃষি উৎপাদন বাড়ে। সেচ ব্যবস্থা ভালো হওয়ার ফলে এখানে কি হচ্ছে, কৃষি উৎপাদন অনেকটাই বেড়ে গেছিল। কোথাও বছরে 2 বার ফসল ফলানো সম্ভব হয়েছিল এই সময়। যেখানে সেচের সুযোগ কম ছিল, সেখানে বৃষ্টির জল ধরে রাখার জন্য পুকুর, বিল এগুলো কাটা হতো। যেখানে সেচের সুযোগ কম, যেখানে এই যে নদী থেকে খাল কেটে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে এরকম খাল কেটে নিয়ে যাওয়ার মতন জায়গা নেই, সেখানে কি করা হতো, সেখানে বৃষ্টির জল ধরে রাখার জন্য সেখানে পুকুর কাটা হতো, পুকুর, বিল এগুলো কাটা হতো। কোথাও কোথাও কুয়োর ব্যবস্থা করা হতো, কোথাও কোথাও আবার কি করা হতো, কুয়ো তৈরি করা হতো, কোথাও কুয়ো তৈরি করা হতো। চোল রাজ্যের প্রধান ছিল রাজা। চোল রাজ্যের প্রধান কে ছিলেন? রাজা ছিলেন। তাকে মন্ত্রীদের এক পরিষদ সহায়তা করত। রাজাকে কয়েকটি প্রদেশ বা মণ্ডলে ভাগ করা হয়েছিল।
কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা শাসনকে সরি কৃষকদের বসতিকে ঘিরে বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ। এই কৃষকের বসতিকে ঘিরে যে যারা শাসন করত সেটা দিয়ে তৈরি ছিল গ্রাম পরিষদ বা উর। এইরকম কয়েকটি গ্রামকে নিয়ে গড়ে হতো নাড়ু। এই কয়েকটা গ্রাম, এই কৃষক যারা রয়েছে এই কৃষকদের নিয়ে তৈরি হতো কি গ্রাম পরিষদ। এই পর গ্রাম পরিষদ তৈরি হয়েছিল কৃষকদের নিয়ে। এই কয়েকটি গ্রামকে নিয়ে তৈরি হতো নাড়ু। এই কয়েকটা গ্রামকে নিয়ে তৈরি করা হতো এবং কয়েকটা গ্রামকে নিয়ে তৈরি করা হতো কি নাড়ু। করা হতো নাড়ু নাড়ু নাড়ু। উর ও নাড়ু দুই স্থানীয় সভায় স্বায়ত্তশাসন, বিচার এবং রাজস্ব বা কর সংগ্রহ দায়িত্ব পালন করত। ব্রাহ্মণদের ব্রহ্মদেহ জমি দেওয়ার ফলে কাবেরী উপত্যকায় ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বহু নতুন নতুন গ্রামে পতন হয়েছিল। ব্রাহ্মণদের জমি দেওয়া হতো। কাবেরী উপত্যকায় ব্রাহ্মণদের যে জমি দিয়েছিল, এই নতুন গ্রামগুলোকে তদারকি করার জন্য বয়স্ক মানুষদের মতো উন্নত সভা। এই যে গ্রাম ব্রাহ্মণদের যে জমি দেওয়া হয়েছিল সেই জমির উপর যে গ্রাম তৈরি হয়েছিল, এই গ্রামগুলোকে তদারকি করার জন্য বয়স্ক মানুষদের নিয়ে একটা সভা তৈরি করা হয়েছিল। তারা প্রশাসনিক দায়িত্ব পালন করতে এই সভা। ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যার মোকাবিলার জন্য নগরাম নামের একটি পরিষদ তৈরি করা হয়েছিল। এখানকার যেসব ব্যবসায়ী ছিল তাদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যা সেগুলোকে মোকাবিলার জন্য নগরাম নামে কয়েকটি পরিষদ তৈরি হয়েছিল। দক্ষিণ ভারতে অবশ্য নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি লক্ষ্য করা যায়। এখানে বিভিন্ন লেখ থেকে জানা যায়, পুরনো যেসব লেখ রয়েছে, শিলালেখ রয়েছে, তাদের থেকে জানা যায় যে চেট্টি বা বণিকরা পণ্য সাজিয়ে যাতায়াত করতেন। এরা কি করতেন? পণ্য সাজিয়ে, তাদের যে পণ্য রয়েছে সে পণ্য সাজিয়ে যাতায়াত করতেন। বিভিন্ন বণিক সংগঠন বা সমবায়ের কথাও জানা যায়। ওই সংগঠনগুলি বিভিন্ন মন্দিরকে জমি দান করতো। এই যে সংগঠনগুলো রয়েছে বণিক সংগঠন, এই বণিক সংগঠনগুলো জমি মন্দিরকে কি করতো? এরা জমি দানও করতো। সেরকম বর্ণনা দক্ষিণ ভারতের তাম্রলেখগুলোতে পাওয়া যায়। সেরকম বর্ণনাই তাম্রলেখগুলোতে পাওয়া যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চোলদের ক্ষমতা বাড়ায় সেখানকার বাণিজ্যের উপর ভারতীয় বণিকদের প্রভাব আস্তে আস্তে বেড়ে গিয়েছিল। এই সময় রাজারা অনেকেই উচ্চ মর্যাদা সম্পন্ন উপাধিতে নিজেকে ভূষিত করতেন। যেমন হচ্ছে মহারাজা ধীরাজ, মহারাজা অধিরাজ, ত্রিভুবন চক্রবর্তী, এইরকম সব এরকম বিভিন্ন মর্যাদা সম্পন্ন উপাধি নিজেদেরকে দিতেন, নিজের নামের আগে এগুলো বসাতেন। তবে এদের মধ্যে অনেকেই স্থানীয় সামন্ত বা ধনী কৃষক ছিল। ব্যবসায়ী এবং ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ বাটোয়ারা করে নিতেন। এদের মধ্যে অনেক স্থানীয় সামন্ত বা ধনী কৃষকও ছিল এবং ব্যবসায়ী এবং ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ বাটোয়ারা করে নিতেন। কৃষক, পশুপালক এবং কারিগরদের উৎপাদন থেকে রাজা ভাগ নিতেন। কৃষক, পশুপালক এবং কারিগর যারা রয়েছে এদের উৎপাদন যেটা হতো সেখান থেকে কি করতো? রাজা সেখান থেকে ভাগ নিতেন। ভূমি রাজস্ব ছাড়াও ব্যবসায়ীদের কাছ থেকে কর সংগ্রহ করা হতো। ভূমি রাজস্ব ছাড়াও ব্যবসায়ীদের কাছ থেকে আলাদা কর নেওয়া হতো, ট্যাক্স নেওয়া হতো। সেখান থেকেই রাজার বিলাসবহুল জীবন চলত। এই যে ট্যাক্স বা কর, এই টাকাই চলতো রাজার বিলাসবহুল জীবন তারা চালাতো। সৈন্যবাহিনীর দেখাশোনা, দুর্গ এবং মন্দির বানানোয় সেই অর্থ খরচ করা হতো। তাছাড়া যুদ্ধের সময় বিজয়ী শক্তির সৈন্যরাও পরাজিত অঞ্চলে যথেষ্ট লুটপাট চালাতো। তার মানে এই বিলাসবহুল জীবন চলতো রাজাদের। তাছাড়া সৈন্যবাহিনীর দেখাশোনা করার, দুর্গ এবং মন্দির বানানোয় এইসব অর্থ খরচা করা হতো। তাছাড়া যুদ্ধের সময় বিজয়ী শক্তির সৈন্যরাও পরাজিত অঞ্চলে যথেষ্ট লুটপাট চালাতো। কোনো রাজ্যকে যদি হারিয়ে দিত সেই রাজ্যের
রাজার সেই রাজ্যের রাজার যেসব উম, অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, সেইগুলো বিজিত রাজ্য যারা জিতেছে যুদ্ধে, সেই বিজিত রাজ্য কি করতো, লুট করে নিয়ে আসতো সেখান থেকে, সেই অঞ্চল থেকে। স্থানীয় গুরুত্বপূর্ণ পরিবারগুলোর হাতেই খাজনা সংগ্রহের দায়িত্ব দেওয়া হতো। স্থানীয় গুরুত্বপূর্ণ যে পরিবার রয়েছে, অভিজাত সম্প্রদায় রয়েছে, বা একটু গণ্যমান্য পরিবার যেসব রয়েছে, তাদের হাতে কি করা হতো, খাজনা সংগ্রহের দায়িত্ব দেওয়া হতো। খাজনার একাংশ ওই পরিবারগুলো নিজেদের জন্য রেখে দিত, রেখে বাকি অংশ রাজকোষাগারে জমা দিত। এই যে কোনো গ্রামের যে গুরুত্বপূর্ণ বা অভিজাত পরিবার রয়েছে, তাদেরকেই এই দায়িত্ব দেওয়া হতো। তারা কি করতো, এই খাজনা বা ট্যাক্স সংগ্রহ করতো, করে একটা অংশ, ও খাজনার একটা অংশ ওই পরিবারগুলো রেখে দিত, এবং বাকি অংশ রাজার রাজকোষাগারে জমা দিত। কোনো কোনো সময় পরাজিত রাজাদের ক্ষমতা এবং গুরুত্ব বুঝে তাদের অধীনতা স্বীকার করিয়ে জমি জায়গা দান হিসাবে ফেরত দেওয়া হতো। আবার কোনো কোনো রাজাকে কি করা হতো, সেই রাজাকে হারিয়ে দেওয়া হলো, সেই রাজার হারিয়ে দেওয়ার ফলে, সেই রাজার হারিয়ে দেওয়ার পরেও কি করা হতো, সেই রাজার গুরুত্ব বা ক্ষমতা বুঝে সেই রাজাকে তার যে জমি তাকে আবার দান হিসাবে ফেরত দেওয়া হতো। কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তারা অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। কৃষি জমির পরিমাণ যাতে বাড়ে, এই জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করতো রাজারা, যাতে কি করে, অনাবাদি জমি। অনাবাদি জমি কোনগুলো? অনাবাদি জমি হচ্ছে যেই জমিতে ফসল ভালো হয় না, ফসল হয় না, জঙ্গল হয়ে রয়েছে, কোনো চাষবাস হয় না, সেই জমিগুলোকে বা জঙ্গল পরিষ্কার করে ব্রাহ্মণরা কি করতো, বসতি স্থাপন করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো যার কোনো কর নেওয়া হতো না। ব্রাহ্মণদের কিছু জমি রাজারা দিতেন যার কোনো ট্যাক্স নিতেন না। এই জমি দানের ব্যবস্থাকে ব্রাহ্মণদের ব্যবস্থা বলে। তাহলে ব্রাহ্মণদের ব্যবস্থা কাকে বলে? ব্রাহ্মণদের নিষ্কর জমি দেওয়া হতো, মানে কি, যে জমি দেওয়া হতো ব্রাহ্মণকে, সেই জমির কোনো ট্যাক্স দিতে হতো না। সরকার বা রাজাকে কোনো ট্যাক্স দিতে হতো না, কর দিতে হতো না। এই যে জমি, যে জমির কোনো ট্যাক্স বা কর দিতে হতো না, এই জমিদান ব্যবস্থাকে বলা হতো কি, ব্রহ্মদেয় ব্যবস্থা। এবার আসি পাল যুগে, পাল সেন যুগের বাংলার ধনসম্পদ ও অর্থনীতি। পাল সেন যুগে কৃষি, শিল্প এবং বাণিজ্যই ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি। পাল আর সেন যুগে, পাল ও সেন যুগে এই সময় বাংলার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি, শিল্প এবং বাণিজ্য। এই তিনটে জিনিসের উপর অর্থনীতি নির্ভরশীল ছিল। তবে এই যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব কমে এসেছিল। ভারতের পশ্চিম দিকে সাগরে আরব বণিকদের দাপটের ফলে বাংলার বণিকরা পিছু হটেছিল। এই সময় কি হয়েছিল, ভারতের আরব পশ্চিম দিকে সাগরে আরব বণিকদের দাপটের ফলে বাংলার বণিকরা ওখান থেকে পিছু হটে এসেছিল। বৈদেশিক বাণিজ্যে বাংলার বণিকদের গুরুত্ব কমে যাওয়ায় বাংলার অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়েছিল। বৈদেশিক বাণিজ্যে বাংলার বণিকদের গুরুত্ব আস্তে আস্তে কি হয়েছিল, কমে গিয়েছিল, ফলে বাংলার অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়েছিল। বাণিজ্য যখন কমে গেল, বণিকদের যখন বাণিজ্য কমে গেল, তখন বাংলা মানুষ কি করলো, কৃষির উপর নির্ভরশীল হতে শুরু করলো, কৃষির উপর ঝুঁকতে শুরু করলো। বাণিজ্যের অবনতির সঙ্গে মুদ্রা ব্যবস্থার যোগ ছিল। পাল সেন যুগের বাংলায় সোনার উপর মুদ্রার ব্যবহার খুব কমে যায়। যেহেতু ব্যবসা বাণিজ্য কমে গেছে, ফলে কি হয়েছে, তখনকার যুগে, পাল সেন যুগে সোনা আর মুদ্রা ব্যবহার আস্তে আস্তে কমে গিয়েছিল। কড়ি হয়ে উঠেছিল জিনিসপত্র কেনা বেচার মাধ্যম। এখন যেমন আমরা টাকা ব্যবহার করি, আমরা মুদ্রার বদলে টাকা, তখনকার সময় সোনা রূপার মুদ্রা ব্যবহার করা হয়েছিল, এবং পরে অবস্থার এমন অবনতি ঘটে পাল সেন যুগে, তারা কি করতো, কড়ি কড়ি দিয়ে তারা কেনা বেচা করত। এই সময়
কৃষি নির্ভর সমাজে ভূমি দানের অনেক নিদর্শন আছে। পাল যুগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজারা ভূমিদান করতেন। সেন যুগে অনেক ব্রাহ্মণদের ভূমিদান করা হয়েছে। সে আমলে লেখগুলি থেকে জানা যায় যে জমি কেনা বেচার সময় কৃষকদের তা খবর দিতে হতো। সে সময় লেখগুলো থেকে জানা যায় যে জমি কেনা বেচার সময় কৃষককেও তার খবর দিতে হতো। সুতরাং সমাজে কৃষককে নিতান্ত অবহেলা করা হতো না। জমি যখন কেনা বেচা হতো তাকে খবর দেওয়া হতো এবং কৃষককে নিতান্ত অবহেলা করা হতো না। তবে জমিতে মূল অধিকার ছিল রাষ্ট্র বা রাজার। রাজারা উৎপন্ন ফসলে 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। উৎপন্ন ফসলে 1/6 মানে 6/1 তারা কি করতেন? রাজারা নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। রাজারা কি করতো? নিজেদের ভোগের জন্য প্রজাদের জমিতে যে ফুল, ফল, কাঠ এইগুলো প্রজাদের কাছ থেকে কর হিসাবে তারা আদায় করত। নিজেদের ব্যবহারের জন্য তারা নিতেন এগুলো। বণিকরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত। এই 3 প্রকার কর ছাড়াও নানা রকমের অতিরিক্ত কর ছিল। এই 3 প্রকার কর ছাড়াও বিভিন্ন রকমের কর ছিল। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাকে কর দিত। নিজেদের নিরাপত্তার জন্য, প্রশাসনিকভাবে প্রোটেক্ট করার জন্য প্রজাদের রাজাকে কর দিতে হতো। সমগ্র গ্রামের উপরেও কর দিতে হতো গ্রামবাসীদের। সমস্ত গ্রামের থেকেও গ্রামবাসীদের একত্র হয়ে রাজাকে কর দিত। এছাড়াও হাট এবং খেয়াঘাটের উপরে কর চাপানো হতো। হাট বা খেয়া, নদীর যে খেয়া পারাপার, সেখানেও কর দিতে হতো। এই যুগে প্রধান ফসলগুলির মধ্যে ছিল ধান, সর্ষে এবং নানা রকমের ফল, যেমন আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি। আজকে বাঙালির খাদ্য তালিকায় ডাল একটি প্রধান উপাদান, অথচ সেই যুগের শস্যের মধ্যে ডালের উল্লেখ পাওয়া যায় না। আমরা এখন খাদ্য তালিকায় মাছ, ডাল, বিশেষ করে ডাল, মাছ এগুলো প্রধান খাদ্য তালিকায় রাখি, কিন্তু তখনকার সময় সেই যুগের শস্যের মধ্যে ডালের কোনো উল্লেখ পাওয়া যায় না। এছাড়া কার্পাস বা তুলো, পান, সুপারি, এলাচ, মহুয়া ইত্যাদিও প্রচুর পরিমাণে উৎপন্ন হতো এই সময়। গ্রামের আশেপাশে ঘন বাঁশবন এবং নানা রকম গাছের কথা এ সময় জানা যায়। সেগুলি কাঠ ছিল এই যুগের অন্যতম প্রধান সম্পদ। নদ নদী পূর্ণ বাংলার আরেকটি বড় সম্পদ ছিল মাছ। যে দেশে ধানই হলো প্রধান ফসল, সে দেশে ভাতই যে মানুষের প্রধান খাদ্য হবে তাতে কোনো সন্দেহ নেই। গরম ভাতে গাওয়া ঘি, তার সঙ্গে মোরলা মাছ, সরবরা দুধ আর পাকা কলা দিয়ে বর্ণনা আছে প্রাচীন কাব্যে। গরিব লোকের খাদ্য তালিকায় থাকতো নানা ধরনের শাকসবজি। একটু যারা অভিজাত শ্রেণী, বড়লোক, তারা কি করতো? এই যে গরম ভাতে ঘি, মোরলা মাছ এইগুলো খাওয়া দাওয়া করতো। প্রাচীন কাব্যে এরই বর্ণনা পাওয়া যায়। কিন্তু গরিব লোকের খাদ্য তালিকায় থাকতো নানা ধরনের শাকসবজি। তারা শাকসবজি খেত গরিব মানুষরা। আজ আমরা যে সব সবজি খাই, যেমন বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, ডুমুর, কচু ইত্যাদি প্রাচীনকাল থেকেই বাঙালি খাবারের জায়গা করে নিয়েছে। নদী নালা দেশে রুই, পুঁটি, মোরলা, শোল, ইলিশ ইত্যাদি মাছ খাওয়ার অভ্যেস ছিল। সেকালে সেকালে বাঙালি সমাজে সব লোকে না খেলেও অনেকেই হরিণ, ছাগল, নানা ধরনের পাখি ও কচ্ছপের মাংস, কাঁকড়া, শামুক, শুকনো মাছ ইত্যাদি খেত। অনেক পরে মধ্যযুগে পর্তুগিজদের কাছ থেকে বাংলার লোকেরা আলু খেতে শিখেছে। পর্তুগিজদের কাছ থেকে আমাদের বাংলার যে লোকেরা তারা আলু খেতে শিখেছিল। ডাল খাওয়ার অভ্যাস হয়তো বাঙালি পেয়েছে উত্তর ভারতের মানুষের কাছ থেকে। ডাল পেয়েছে, ডালের খাবার আমরা শিখেছি উত্তর ভারতে যারা বসবাস করতো তাদের কাছ থেকে আমরা ডাল খাওয়া শিখেছি। আর আলু খাওয়া শিখেছি তাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে। তাছাড়া আখের গুড়, দুধ এবং তার থেকে তৈরি দই, পায়েস, ক্ষীর প্রভৃতি ছিল বাঙালির প্রতিদিনের খাদ্যবস্তু।
আর ছিল বাংলার উৎপন্ন লবণ, মহুয়া এবং আখ থেকে তৈরি পানীয় বাঙালি সমাজে চালু ছিল। গৃহপালিত এবং বন্যপ্রাণীর মধ্যে ছিল গরু, বলদ, ছাগল, হাঁস, মুরগি, পায়রা, কাক, কোকিল, নানান জলচর প্রাণী, পাখি, জলচর পাখি, ঘোড়া, উট, হাতি, বাঘ, বুনো মোষ, বানর, হরিণ, শূকর, সাপ ইত্যাদি। এদের মধ্যে ঘোড়া এবং উট বাংলার বাইরে থেকে এসেছিল। ঘোড়া এবং উট এরা কিন্তু বাংলার বাইরে থেকে এরা এসেছিল।